প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিও ক্লাসে আমি আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং এবং বিচ্ছুরণ বা ডিসপারশন পড়াবো। আর এগুলোর সাহায্যেই আমি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা যা আমাদের চোখের সামনে হয়, যেমন আমি ব্যাখ্যা করব যে আকাশ কেন নীল, সমুদ্রের জল কেন এত সুন্দর নীল, মানে একটু নীল সবুজ মেশানো, মেঘ কেন সাদা, আর আমরা যদি অ্যাটমসফিয়ারের বাইরে চলে যাই, উপরে চলে যাই, সেখানে প্যারাশুটে করে বা কোনোভাবে যায়, সেখান থেকে সূর্যকে কেমন দেখবো, আকাশকে কেমন দেখবো, যারা এভারেস্টের চূড়ায় উঠছে তারা আকাশকে কেমন দেখে, এইসব ঘটনাগুলোকে আমি ব্যাখ্যা করব। তারপর বিচ্ছুরণের সাহায্যে আমরা ব্যাখ্যা করব যে বিচ্ছুরণের সাহায্যে আমরা বর্ণালী ব্যাখ্যা করব। এছাড়া রামধনু বা রেনবো, সেটাকে রেনবো আমরা তোমার যেন দু ধরনের হয়, প্রাইমারি সেকেন্ডারি, সেগুলো কীভাবে হয় সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। আর শেষে গোধূলি বেলায় আকাশ কেন এরকম সুন্দর একটা রং হয়, লালচে হলুদ, সেটা ব্যাখ্যা করব। তো এগুলো জানার আগে প্রথমেই কিন্তু আমাকে জানতে হবে বিক্ষেপণ কী, কীভাবে হয়, এবং বিচ্ছুরণ কীভাবে হয়, এই দুটোই মেনলি জানতে হবে। তো আমি শুরু করছি বিক্ষেপণ দিয়ে। বিক্ষেপণ দিয়ে ধরো তুমি এরকম, এটা আর্থ সারফেস, এর উপরে তুমি অবস্থান করছো। এবার তোমার অ্যাটমসফিয়ার, লোয়ার অ্যাটমসফিয়ার, মিডল অ্যাটমসফিয়ার, আপার অ্যাটমসফিয়ার এরকম আছে। প্রত্যেকটি জোনেই কিন্তু অনেক বায়ুকণা, ধূলিকণা, ছায়ের কণা, বিভিন্ন কেমিক্যাল অণু যেগুলো আর কি, মলিকিউল, সেগুলো অবস্থান, সেগুলো আছে, প্রত্যেকটাই আছে, প্রত্যেকটা জোনেই আছে। এখন ধরো কোনো আমাদের সূর্য থেকে রশ্মি আসছে, এইগুলোর মধ্যে দিয়ে ভেদ করে আসছে। এখন সূর্য থেকে যে রশ্মি আসছে, বা তুমি রেও দিতে পারো বা তরঙ্গ করতে পারো, মানে সেগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলি তরঙ্গের সমষ্টি। মানে কিছু কিছু তরঙ্গ হয়তো ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্যে এরকম, কিছু কিছু মাঝারি তরঙ্গ দৈর্ঘ্যের, কিছু কিছু বড় তরঙ্গ দৈর্ঘ্যে এরকম ধরনের আসছে। বা তুমি ফোটন দিয়েও ব্যাখ্যা করতে পারো। যত ছোট তরঙ্গ তত কিন্তু শক্তিশালী ফোটন, মানে ফোটন হিসেবে মানে শক্তির প্যাকেট হিসেবে ভাবতে পারো। এনিওয়ে, তরঙ্গ দিয়েই ভাবো। ধরো বিভিন্ন ধরনের তরঙ্গ কিন্তু এরকমভাবে আসছে। এবার এসে এই ধূলিকণা বা বায়ুকণা যেগুলো আছে, ধূলিকণা তো নিজের দিকে থাকবে, বায়ুকণা যেগুলো আছে, এমনকি জলীয়বাষ্পের কণা, তাদের সঙ্গে কিন্তু একটা ইন্টারাকশন বা সংঘাত হবে। তো সেই সংঘাত হবেই বলা যাবে না, সংঘাত হতেও পারে, কিছু তরঙ্গের হবে, কিছু তরঙ্গের ক্ষেত্রে হবে না। সেটা কি হবে না, আমি যদি এই কণাটাকে, যে কণাটাকে যার সঙ্গে ইন্টারাকশন হবে ভাবছি, সেই কণাটাকে যদি একটু বড় করে দেখায়, ধরো এরকম একটা বড় করে দেখালাম কণাটা, আর যে তরঙ্গ এসে আসছে তার উপরে এসে পড়লো, তার তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয়ই এইটা, তো বুঝতেই পারছি এই তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে পার্টিকেলটা কিন্তু একটু বেশ বড়। তাহলে কি হবে, এক্ষেত্রে কিন্তু এই পুরো তরঙ্গটাই কিন্তু এই পার্টিকেল দ্বারা অ্যাবজর্বড হয়ে যাবে, অর্থাৎ পার্টিকেলটা বা কণাটা ওই তরঙ্গটিকে শোষণ করে নেবে। শোষণ করে নিলে কী হবে, সে একটু এক্সাইটেড হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে, একটু বেশি ভাইব্রেশন করবে। তো কিন্তু এই অস্বাভাবিক অবস্থায় ও বেশিক্ষণ থাকতে পারবে না, ও কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চাইবে, এবং শক্তি নিয়েই এক্সাইটেড হয়েছে, আবার শক্তিও বিকিরণ করে দেবে, সে তরঙ্গের আকারেই হোক বা ফোটনের আকারে হোক, ও কিন্তু শক্তিকে বিকিরণ করে দেবে। তো যেটা বিকিরণ করলো নতুন করে, নিজের থেকে করলো, সেটাকে বলছে ডটার ওয়েভ। আর যেটা থেকে শক্তি পেয়েছে সেটাকে মাদার ওয়েভ ভাবতে পারি। তো মাদার ওয়েভ আর ডটার ওয়েভের মধ্যে সম্পূর্ণ আলাদা, কিন্তু পার্টিকেলটা অ্যাবজর্ব করে তারপর আবার রেডিয়েট করেছে। তো ডটার ওয়েভটা কখনোই মাদার ওয়েভের চেয়ে বেশি শক্তিশালী হবে না, বেশি স্ট্রং হবে না, সমান হবে বা প্রায় একটু কম শক্তি সম্পন্ন হবে, কিন্তু একটা নির্দিষ্ট দিকে চলে গেল, অর্থাৎ যেদিকে আসছে তার থেকে ডেভিয়েটেড হয়ে গেছে যদি ইন্টারাকশন করে। এবার ধরো এর পাশে আরও একটা কণার কথা ভাবছি, যার উপরে ওই রকম আর একটা তরঙ্গ এসে পড়েছে, তারও সঙ্গে ইন্টারাকশন হয়েছে, সে হয়তো এইদিকে তরঙ্গটাকে রেডিয়েট করলো, ডটার ওয়েভটাকে। আর একটা কণা যার উপর ওই একই তরঙ্গ এসে পড়েছে, সে হয়তো এদিকে করলো। তার মানে যে ধরনের তরঙ্গগুলোর সঙ্গে ইন্টারাকশন হচ্ছে তারা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গেল। এই ছড়িয়ে গেল, এটা কি হচ্ছে তোমার বলছি স্ক্যাটারিং বা বিক্ষেপণ। আর কিছু তরঙ্গ যেগুলো বড় তরঙ্গ দৈর্ঘ্যের, যাদের সাইজের চেয়ে পার্টিকেলটা ছোট, তারা কিন্তু ইন্টারাকশন করবে না, তারা কিন্তু সোজা এর মধ্যে দিয়ে পাস করে বেরিয়ে যাবে। তো সূর্যরশ্মির মধ্যে তুমি জানো বিভিন্ন রকমের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আমি যদি λ1, λ2, λ3 λ7 পর্যন্ত ভাবতে পারলাম, একেবারে সব থেকে ছোট তরঙ্গ যেটা বেগুনি, তারপরে তুমি বুঝতেই পারছো ইন্ডিগো মানে আসমানি, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড আছে। তার মধ্যে রেড সব থেকে বড়, আগের দিনই বলেছি 7800 অ্যাংস্ট্রমের কাছাকাছি রেড তরঙ্গ দৈর্ঘ্য, এর হচ্ছে 4000 অ্যাংস্ট্রমের কাছে তরঙ্গ দৈর্ঘ্য।
অর্থাৎ নীল তরঙ্গগুলোর কিন্তু ইন্টারাকশন করার সম্ভাবনা সবথেকে বেশি। নীল জোনটা মানে বেগুনি, নীল, আসমানি এগুলো জোনটা, সেগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে এই রঙগুলো। বাকিগুলো যেগুলো আছে বিশেষ করে তোমার লাল, হলুদ, কমলা, এগুলো কিন্তু সোজা বেরিয়ে চলে আসবে, ইন্টারাকশন করবে না, অর্থাৎ স্ক্যাটার্ড হবে না। সেগুলো তোমার চোখে যদি পড়ে, তুমি আসছে কোথা থেকে? সূর্য থেকে আসছে। তোমার কাছে মনে হবে সূর্যটা কিন্তু একটা ওই ধরনের রঙের মিশ্রণ, যেন আগুন রঙ। আর আকাশটা যেখানে ছড়িয়ে গেছে, আকাশটা মনে হবে একেবারে নীল। তাহলে বোঝা গেল এইভাবে যে জিনিসটা হলো, অর্থাৎ শক্তি শোষিত হলো আবার চারদিকে ছড়িয়ে পড়লো, এই ঘটনাটাকে আমরা বলবো বিক্ষেপণ। মানে কাছাকাছি একটা ঘটনা আছে যেটাকে আমি বলছি কি বিক্ষিপ্ত প্রতিফলন, যেটা একটা দর্পণে হয়, মানে প্রতিফলকে হয়। ধর প্রতিফলন যদি অমসৃণ হয়, সেক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন হবে, এরকম ধরনের আলোরশ্মি ছড়িয়ে যাবে, কিন্তু একটা মেজর ডিফেক্ট, পার্থক্য আছে এর সঙ্গে। ধরো এইটা হলো প্রতিফলক, অমসৃণ, এর উপরে একটা সমান্তর রশ্মি গুচ্ছ এসে পড়লো, তার এখানে অবিলম্ব টানতে হবে, এর অবিলম্ব এখানে, এখানে অবিলম্ব এরকম, এখানে অবিলম্ব এরকম, এখানে অবিলম্ব হয়তো এরকম। তাহলে এটা আপতন কোণ, প্রতিফলিত রশ্মির এদিকে যাবে, এরও এরকম যাবে, এর এদিকে যাবে, এর হয়তো এরকম চলে গেল। অর্থাৎ যতগুলি প্রতিফলিত রশ্মি তুমি পাচ্ছ, সেগুলো কিন্তু বিভিন্ন দিকে চলে গেছে। তোমার চোখের কাছে মনে হবে কি এই তলটা বিভিন্ন জায়গা থেকে আসছে, অর্থাৎ একটা বিম স্ট্রেট লাইনে যেটা আসছিল সেটা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে গেল। এটা ছড়িয়ে যাওয়া, তবে এটা কিন্তু এর সঙ্গে ওই প্রতিফলকে শোষিত হলো, তারপর আবার নতুন করে বিকিরণ করলো, এরকম ঘটনাটা নেই, রিলেটেড নয়। কাজে একটা বড়সড় পার্থক্য আছে। ঠিক আছে, এবার আমরা ওই বিক্ষেপণের সাহায্যে আমরা ব্যাখ্যা করব সমুদ্রের জল কেন এত নীল। ঠিক নীল নয়, নীলের কাছাকাছি। ধর এটা সমুদ্রের তল, এখানে তুমি বালিয়াড়ির উপরে তুমি অবস্থান করছো আর কি। তো এখানে বা একটু উপরেও থাকতে পারো, তোমার যদি হাই লেভেলে থাকতে পারো এখানে। তো এখান থেকে দিনের বেলা, বিশেষ করে দুপুরবেলা যখন সূর্যের আলো সরাসরি আসছে বা একদম লম্বভাবে পড়ছে, তখন এই জলকণাগুলো তো ছোটো ছোটো পার্টিকেল, জলকণাগুলোর মধ্যে ওই সূর্যের আলোর নীল তরঙ্গগুলি চারদিকে কিন্তু স্ক্যাটার্ড হয়ে গেল, চারদিকে বেরিয়ে গেল। তার মানে এগুলো নীল, সবুজ, এগুলো বেশি স্ক্যাটারিং হলো, বাকিগুলি স্ক্যাটারিং হলো না, সোজা নিচের দিকে চলে গেল। তো কে স্ক্যাটারিং হবে, কে স্ক্যাটারিং হবে না, আগের ক্ষেত্রে ভাবো যেটা বলছিলাম, ছোটো তরঙ্গ, বড় তরঙ্গ, কার স্ক্যাটারিং হওয়ার সম্ভাবনা বেশি, এক তো সাইন্স দিয়ে ব্যাখ্যা করেছি। তো সায়েন্টিস্ট র্যালে একটা ল বললেন, যেটাকে র্যালেজ ল বলছি, সেখানে বলছে সম্ভাবনার কথা বলছে যে স্ক্যাটারিং হবে কি হবে না, প্রবাবিলিটি অফ স্ক্যাটারিং, সেটা পি দিয়ে যদি ডিনোট করি, সেটা প্রপোর্শনাল টু λ⁴, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যদি ল্যামডা কারো একটু বেশি হয়, তার আবার চতুর্ঘাত, মানে অনেকটাই বেড়ে যাচ্ছে, তার মানে তার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। সেই জন্যে যে লাল তরঙ্গ দৈর্ঘ্যগুলো তো অনেক বড়, তার আবার চতুর্ঘাত, তার মানে তার প্রবাবিলিটি কিন্তু অনেক কম। এটা ম্যাথামেটিক্যাল ব্যাপার, আর ওটা আমি যেটা ব্যাখ্যা করলাম সেটা ফিজিক্যাল ব্যাপার। তো এই হলো ব্যাপার। এখন আমি মেঘ কেন এত সাদা সেটা ব্যাখ্যা করব। ধরো তোমার আর্থ সারফেস, তুমি এখানে অবস্থান করছো, এটা তো অ্যাটমসফিয়ার, সূর্যের আলো আসছে, আকাশকে নীল করছে, বাকি আকাশকে নীল করছে এই জায়গাটা, আর সূর্যকে লাগছে লালচে, হলুদ, এরকম ধরনের রঙের লাগছে। হঠাৎ এখানে তোমার একটা মেঘ আছে, ধরো একটা মেঘ ফর্মেশন হয়েছে। মেঘ মানে তোমার জলের কণার সমষ্টি, প্রচুর জলীয় বাষ্পের ছোট ছোট কণার সমষ্টি, তার মানে তুলনামূলক কিন্তু অনেক বড় পার্টিকেল, মানে যেটা আগে বলছিলাম বায়ুকণা, তার থেকে কিন্তু অনেক বড় পার্টিকেল। তার মানে সেখানে হবে কি, সূর্যরশ্মির যে সব তরঙ্গগুলো আছে সবগুলোই এখানে স্ক্যাটার্ড হয়ে যাবে। তো সবগুলো স্ক্যাটার হয়ে যাবে মানে এই মেঘের রঙটা কেমন হয়, মেঘে যদি কালারিং করছো ভাবছো, তো সব রঙগুলো দিয়ে তুমি কালারিং করছো, সব রঙ যদি ঠিক ঠিক সমান, মানে ঠিক ঠিক অনুপাতে মেশানো হয়, তাহলে সাদা রঙ তৈরি করে, সেটা সাদাই হবে। মানে কোনো আলোকেই ও আর বেরোতে দিচ্ছে না, সবটাই ও নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, মানে রেখে দিচ্ছে, তার কোনো আলোই আর পাস করছে না। তার জন্য মেঘের একটা ছায়া পড়বে তোমার এই জায়গায়, কিন্তু মেঘটা দেখাবে সাদা। এগুলো আরও ভালো বোঝা যাবে যদি আমরা কেউ বায়ুমণ্ডলের উপরে চলে যায়। ধরো আর্থ সারফেস, এতটা বায়ুমণ্ডল, একটু নিচু আঁকি, এতটা বায়ুমণ্ডল, তুমি প্যারাশুটে করে উঠে গেলে এরকম জায়গা, এটা প্যারাশুট আঁকছি, ধরো প্যারাশুটে করে বায়ুমণ্ডলের বাইরে চলে গেলে কী হবে, সূর্যের দিকে তাকাচ্ছ,
তো সূর্যের আলোর সব রশ্মিগুলি সূর্যের যে অ্যাটমসফিয়ার সেটাকে পার করে আসার পর বিস্তীর্ণ শূন্যস্থান পার করে তোমার চোখে এসে ঢুকছে। কারণ তুমি কেমন দেখবে, সূর্যকে কেমন দেখবে, একেবারে তার অরিজিনাল রং, সব রঙগুলোই মিশে আছে, মানে সাদা একদম ব্রিলিয়ান্ট হোয়াইট, এবং আকাশটা কিছুটা কালো কালো লাগবে, মানে অতটা স্ক্যাটারিং এত স্ক্যাটারিং করার কেউ নেই। তো একই ঘটনা হবে যেমন এভারেস্টের চূড়ায় যখন কেউ ওঠে, ধরো এটা আর্থ সারফেস, এটা একটু উঁচু জায়গায় এভারেস্টের চূড়ায়, এখানে তুমি অবস্থান করছো, তার মানে অ্যাটমসফিয়ার তোমার কাছে এই পর্যন্তই ঘন অ্যাটমসফিয়ার। এভারেস্ট মোটামুটি ধরো তোমার প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি উঁচু, মানে ঘন বায়ুমণ্ডলটা কিন্তু নিচেই রয়ে গেছে, যদিও বায়ুমণ্ডল অনেক উপরে পর্যন্ত আছে, কিন্তু মেজরিটি তোমার অ্যাটমসফিয়ারিক যে পার্টিকেলগুলো সেগুলো সব নিচের দিকে রয়ে গেছে। কাজে তুমি কিন্তু অনেকটা পার্টিকেলকে পেরিয়ে এসেছো, এখানে খুব কম ডেনসিটি। তাহলে যখন সূর্যের আলো স্ক্যাটারিং হবে এখানে হবে, কিন্তু মেজর স্ক্যাটারিং হয় এখানটাতে, সেই জোনটা তুমি পেরিয়ে এসেছো, তাহলে আকাশকে তোমাকে অনেকটা কালো লাগবে এবং সূর্যের দিকে তুমি তাকাতেই পারবে না। এমনকি এত সূর্যের জোর এখানে বরফের উপরে প্রতিফলিত হয়ে তোমার চোখে যদি ঢোকে, তুমি অন্ধ হয়ে যেতে পারো। তাই জন্য যারা সামিট করে তারা কীরকমভাবে এভারেস্টের চূড়ায় যায় দেখো, বা ওই ধরনের উঁচু পাহাড় চূড়ায়, তারা বেস ক্যাম্পে থাকে, ভোরবেলায় উঠে তারা স্টার্ট করে, যখন সূর্য আলো নেই তারা সামিট করতে পারলে ভালো, তার আবার কিন্তু ফিরে আসে। এবং শুধু তাই নয়, মোটা একদম কালো ফ্রেমের চশমা তাদেরকে পড়তে হয় শুধু চোখটাকে বাঁচানোর জন্য, এত ব্রাইটনেস, আর স্ক্যাটারিং হচ্ছেই না তো না, এরকম ব্যাপার। তো এগুলো গেল বিক্ষেপণের কথা, মানে স্ক্যাটারিংয়ের। এবার আমরা আসছি আলোর বিচ্ছুরণ। এটাও খুব ইন্টারেস্টিং ঘটনা। ধরো যদি কোনো একটা কম্পোজিট কালারের লাইট, কম্পোজিট মানে সংযুক্ত বর্ণ, মানে যার মধ্যে অনেকগুলি তরঙ্গদৈর্ঘ্য রয়েছে, আমি এটা করি λ1, λ2, λn, n সংখ্যক তরঙ্গের সমষ্টি এই রশ্মিটি, যা হোক একটা, তার অধিকাংশ বর্ণই কিন্তু সংযুক্ত বর্ণ, খুব কমই আমরা পিওর কালার পাবো। সংযুক্ত বর্ণ আছে, মানে এর উপাদান বর্ণগুলি হচ্ছে λ1, λ2, λn, সংখ্যক আছে। সেটি যখন প্রিজম বা ওই ধরনের কোনো প্রতিসারক বা রিফ্র্যাক্টিভ কোনো মাধ্যমে এসে পড়ে, যেমন কাঁচের তৈরি প্রিজম, বুঝতেই পারছো বাইরে বায়ু আছে, এখান থেকে আসছে, এসে পড়ে, তখন কিন্তু এই প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, প্রতিটি রঙের জন্য এর প্রতিসরাঙ্ক আলাদা। তুমি বলতে পারো কাঁচের প্রতিসরাঙ্ক স্যার আমরা জানি যে 1.5, এটা খুব স্থূল অর্থে ব্যবহার হচ্ছে। এবার আমি যদি একমাত্র একটাই কালার ব্যবহার করি এবং মধ্যবর্তী বর্ণ, তাহলে সেক্ষেত্রে হয়তো কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হতে পারে, কিন্তু যেগুলি ছোটো ছোটো তরঙ্গ দৈর্ঘ্য তার জন্য কিন্তু এর প্রতিসরাঙ্ক আলাদা, বড় তরঙ্গ দৈর্ঘ্য তার জন্য কিন্তু প্রতিসরাঙ্ক আলাদা। এখানে একটা ফর্মুলা আছে, দেখো এই মিডিয়ামটারই প্রতিসরাঙ্ক করছি, মিউ প্রতিসরাঙ্ক, সেটা আমি লিখছি a+b/λ², ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর এ বি এই দুটো যে জিনিস লিখলাম এটা কিন্তু দুটো ধ্রুবক সংখ্যা, জাস্ট সংখ্যা, নাম্বার। বায়ু আর কাঁচের জন্য এ এবং বি এর একটা ভ্যালু আছে, এর একটা ভ্যালু আছে, বি এর একটা ভ্যালু আছে। যদি বায়ুর পরিবর্তে অন্য কিছু করে দেয়, জল বাইরে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এও পাল্টে যাবে, বিও পাল্টে যাবে। অর্থাৎ এই দুটো ধ্রুবক সংখ্যার ভ্যালু এই প্যারটার উপর নির্ভর করে। তা আমি বায়ু রাখছি, বায়ু এবং কাঁচের জন্য একটা নির্দিষ্ট মান আছে, সেই মান বসিয়ে দিলাম, কারণ ধ্রুবক সংখ্যা, তাহলে মিউ এর ভ্যালুটা নির্ভর করছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, তার এবং স্কোয়ার আছে। যত বড় ল্যামডা হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হবে তত কম হবে প্রতিসরাঙ্ক, মানে যে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার জন্য এর প্রতিসরাঙ্ক কম হবে, যে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কম তার জন্য এর প্রতিসরাঙ্ক বেশি হবে। তুমি জানো যে ল্যামডা ভায়োলেট সব থেকে ছোট, ল্যামডা ভায়োলেটের জন্য এর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, মিউ ভি সব থেকে বেশি। ল্যামডা রেড সব থেকে বড়, তার জন্যে এর প্রতিসরাঙ্ক, মানে লাল আলোর জন্য প্রতিসরাঙ্ক কিন্তু কম হবে। আবার প্রতিসরাঙ্কের জন্যই তো বেঁকে যাওয়া, প্রতিসরাঙ্ক মাধ্যমে যাচ্ছি কী জন্যে, বায়ু থেকে ওখানে যাচ্ছি, মানে একটা বেশ প্রতিসরাঙ্ক মাধ্যমে যাচ্ছি, রিফ্র্যাক্টিভ মিডিয়ামে, তারপর বাঁকবে, তার সব থেকে লাল আলোর জন্য এই প্রতিসরাঙ্ক কম, সে কম বাঁকবে, মানে অরিজিনাল যে ট্র্যাকটা এটা আঁকছি তার থেকে কিন্তু একটু কম বাঁকলো, একটা রেড লাইট হয়ে গেল, রেড হলো এটা, বিভিন্ন কালার নেই তাই রেড লিখছি। আর সব থেকে বেশি বাঁকবে নিশ্চয়ই ভায়োলেটটা, বুঝতেই পারছো। মাঝে কিন্তু আমি অন্য অনেক বর্ণ হবে, তাই সবগুলো আঁকছি না, আমি ইয়েলোটাকে আঁকলাম, এটা তোমার ইয়েলো, এটা ভায়োলেট, ওটা রেড, অর্থাৎ বাকি বর্ণগুলো কিন্তু এখানে রয়েছে। তার মানে কি দেখা যাচ্ছে যে এইটা যে উপাদান বর্ণ, এর মধ্যে যে উপাদান বর্ণগুলি রয়েছে সবগুলি কিন্তু পৃথক পৃথক ট্র্যাক বা পথ নিয়ে চলতে আরম্ভ করলো, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই সংযুক্ত বর্ণের রশ্মি যখন কোনো প্রিজম বা ওই ধরনের কোনো প্রতিসারক মাধ্যমে এসে পড়ে,
তখন তার উপাদান বর্ণগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাটাকে আমরা বলবো বিচ্ছুরণ, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার ন্যাচারালি তুমি এখানে একটা অভিলম্ব টানবে, এখানে অভিলম্ব টানবে, এখানে অভিলম্ব টানবে, গণমাধ্যম থেকে লঘুমাধ্যম যাচ্ছে, আরও বেঁকে যাবে, এটা আরও বেঁকে যাবে, এটা আরও বেঁকে যাবে। তো এখানে যদি পর্দা রাখো, পর্দার উপর এখানে রেড কালারের, এখানে ইয়েলো কালারের, এখানে ভায়োলেট, মাঝে তুমি অরেঞ্জ পাবে, গ্রিন পাবে, ব্লু পাবে, ইন্ডিগো পাবে, ভায়োলেট, মানে ডিপ জিও পেয়ে যাবে এখানে। এই যে পর্দাতে পৃথক পৃথক স্থান দখল করছে, একটা অদ্ভুত আলোর সজ্জা তৈরি করছে, ওইটাকে আমরা বলছি বর্ণালী। আর এই ভেঙে যাওয়ার ঘটনাটাকে বলছি আমরা বিচ্ছুরণ। ঠিক? তো এই বিচ্ছুরণের এই আইডিয়াটা আমরা কাজে লাগাচ্ছি রামধনুকে ব্যাখ্যা করার জন্য। রামধনু কখন দেখো, বিশেষ করে এই এখনও রামধনু খুব হবে এই কদিনের মধ্যে, যেমন তোমার কালবৈশাখী ঝড়ের পর সন্ধ্যেবেলা ধরো পশ্চিম আকাশে সূর্য, এখানে সন্ধ্যের ঠিক আগেটায় বিকেল পশ্চিম আকাশে সূর্য অনেকটা নেমে আছে, আর বৃষ্টি হয়ে এইদিকে মেঘ বৃষ্টি হয়ে গেছে, তাহলে পুরো আকাশ কিন্তু জলস্তম্ভে ভরা, মানে জলকণাতে একটা জলের পর্দা পরপর লেয়ার যেন আছে। সেটা তুমি এরকম জায়গায় অবস্থান করছো, তুমি যদি এদিকে তাকাও, অর্থাৎ এই পূব আকাশের দিকে তাকাও, তাহলে তুমি কিন্তু তোমার সামনে জলের পর্দাটা থাকবে, বিভিন্ন পর্দাগুলো পরপর লেয়ারগুলো থাকবে। এখন কি হয়, তুমি ধরো এরকম জায়গায় অবস্থান করছো, আর এখানে আমি জলের কণা কতগুলো আঁকছি, একটু বড় করে আঁকি। এরকম জলের কণা আঁকলাম, তো সূর্যরশ্মি এদিক থেকে আসছে, এটা এলো, এর উপর পড়লো, এর উপর পড়লো, ধরো তিনটে রশ্মি আসছে, বহু দূর থেকে আসছে সমান্তরাল, তাহলে এখানে কিন্তু হবে, অর্থাৎ প্রথমে প্রতিসরণ হবে, ঢুকবে, এবং একই সঙ্গে যেহেতু এটা প্রতিসরণ মাধ্যম, সেহেতু এখান থেকে কিন্তু তোমার মানে বিচ্ছুরণটা হবে। তা লাল আলো কম বাঁকবে, এখানে গেল, প্রতিসরণ হলো এবং বাঁকলো, প্রতিসরণ হলো, বেঁকে গেল, এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো, এরকম হলো, তারপর এইভাবে চলে আসবে। ধরো তুমি এরকম জায়গায় অবস্থান করছো, তোমার চোখটা, তারপর রেড লাইট আসছে, একই সঙ্গে আমাকে দেখাতে হবে, ভায়োলেট তো কালার পেন নেই আমার, তার ভায়োলেট লাইট এরকম যাবে, সেটি এরকম যাবে, এবং সেটি আরও এরকম জায়গায় পৌঁছাবে। অর্থাৎ এখানে যে দাঁড়িয়ে থাকবে, আর তুমি দাঁড়িয়ে আছো এখানে, তোমার চোখে রেড লাইটটি আসছে, আর এর চোখে ভায়োলেট লাইটটি আসছে, মানে এই জলকণাটিকেই, একটা জলকণাকেই তুমি দেখছো, ওই জলকণাটিকে তুমি দেখছো লাল, আর ও পেছনে যে আছে নির্দিষ্ট দূরত্বে সে দেখছে বেগুনি। তার এইটির কোণটা কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি, আর এটি ভূমির সঙ্গে কোণ করেছে যেটা, সেটা হচ্ছে তোমার 42 ডিগ্রির কাছাকাছি। এবার তার নিচে জলকণাটার কথা ভাবো, এখানেও রশ্মি এসে পড়েছে, এর কাছে যদি উপরে একদম ওইভাবেই লাল তরঙ্গটা যাবে, কম বাঁকবে, এরকম আসবে, তারপর এরকম আসবে, সরি একটু ভুল আঁকা হয়ে গেল, লাল তরঙ্গটা এরকমভাবে এসে এরকমভাবে বেরিয়ে যাবে, আর ভায়োলেট টাকছি, ভায়োলেটটা এরকমভাবে যাবে, এরকমভাবে আসবে, তোমার চোখে ঢুকে গেল, অর্থাৎ ভায়োলেট রেটা তোমার চোখে ঢুকছে, আর এখানে যে দাঁড়িয়ে আছে তার চোখে রেড লাইটটা ঢুকছে। তুমি ভাবো, তুমি এখানে দাঁড়িয়ে, তোমার কথাটা ভাবো, বাকিদের কথা বুঝে দাও, তুমি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এর মতো মানে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে যে জলকণাটা তোমার চোখের সামনে রয়েছে ওই জায়গাতে, তাকে তুমি দেখছো কি কালারে, ভায়োলেট কালারে, আর 42 ডিগ্রি অ্যাঙ্গেলে যে জলকণাটা রয়েছে এটা 40 ডিগ্রি, আর এটি 42 ডিগ্রি, 42 ডিগ্রি কোণ করে যে জলকণাটা আছে তাকে তুমি দেখছো লাল রঙের। তো মাঝে আবার অন্য যে জলকণা, ইন্টারমিডিয়েট জলকণা যদি আমাকে আঁকতে পারতাম, তাহলে সেগুলো কিন্তু মাঝে মাঝে রঙগুলো হতো। এবার 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা তো, 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা তো শুধু ওই জলকণাটাই করে নেই, ওই রকম 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম একটা আর্ক যদি করো, প্রত্যেকটি জলকণায় তোমার চোখে 40 ডিগ্রি, এবং প্রত্যেকটি জলকণা তোমার চোখে বেগুনি। 42 ডিগ্রি কোণ করে যে জলকণাগুলো তুমি আঁকতে পারবে, কার্ভ করে দিতে পারলে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু রেড হয়ে যাবে। অর্থাৎ এরকম ধরনের রেড, আর নিচে তুমি পাবে ভায়োলেট কালারের পেয়ে যাবে, ভায়োলেট কালার পাবে, মাঝে অন্যান্য বর্ণগুলি তুমি পাবে। তাহলে এরকমভাবে আমি একটা রামধনু দেখতে পাবো আকাশে, এবং উপরে লাল, নিচে হচ্ছে তোমার বেগুনি। এরকম ধরনের রামধনুকে আমরা বলবো প্রাইমারি রেনবো, খুব উজ্জ্বল হয়।
কিন্তু আবার আরেক ধরনের রামধনু হয় যদি আকাশ খুব পরিষ্কার থাকে, মানে পেছন দিকটা ভালো আলো আসে এবং জলীয় বাষ্প যথেষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি রেনবো হওয়ার সম্ভাবনা আছে। সেটা কীরকম দেখো, আবার জলকণা আমাকে আঁকতে হবে। ধরো এই বড় জলকণাগুলো আছে, একটু বড় আঁকতে হবে। ধরো সূর্যরশ্মি এরকমভাবে এসে পড়ছে এখানে, এখানে পড়ছে এখানে, এইটাতে এরকম ফেললাম। সূর্যরশ্মি এলো সাদা বর্ণের রশ্মি, এর মধ্যে সব থেকে কম বাঁকবে লাল রশ্মিটি। এখানে পড়ার পর সে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এদিকে গেল, আবার একবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে সে এখানে এলো, দিয়ে বেরিয়ে চলে এলো। তাহলে এই জলকণাটিকে তুমি দেখবে লাল রঙের। আচ্ছা, এবার বেগুনিটি কেমন হবে? বেগুনিটি হবে এরকম যাবে, এরকম যাবে, আর এইখানে এসে পড়বে, এরকমভাবে চলে আসবে। তার মানে এখানে যদি তুমি দাঁড়াও, এইটা হবে ভায়োলেট, এইটা হবে রেড। এইটা অ্যাঙ্গেল করবে তোমার প্রায় 53 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল করবে 50 ডিগ্রি। তো তুমি যদি এখানে থাকো, তো তুমি এটাকে কীরকম দেখছো? এটাকে তুমি দেখবে রেড কালারের, ঠিক আছে? এবার তুমি উপরে জলকণাটার কথা ভাবো, এইটার কথা ভাবছি। এখান থেকে তোমার এই যে রেডটি প্রথমে রেড রাখতে হবে। প্রথমে রেড এখানে গেল, এখানে গেল, এখানে গেল, তারপর রেডটা কোন দিকে যাবে? রেডটা তোমার চলে গেল এরকমভাবে, এরকমভাবে চলে গেল। আর ভায়োলেটটা এরকম গেল, এরকম গেল, এরকম গেল, তোমার চোখে প্রবেশ করে গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেল? ওর সঙ্গে কিন্তু এটা প্যারালাল, এটা কিন্তু 53 ডিগ্রি কোণে আছে। তারপর তুমি কী হচ্ছে, তোমার কথায় ভাবো, তুমি এই জলকণাটাকে দেখছো লাল, আর এই জলকণাটাকে দেখছো বেগুনি কালারে। তার মানে এবার 50 ডিগ্রি কোণ করে যে যত জলকণা সবগুলোকে তুমি দেখবে লাল, আর 53 ডিগ্রি কোণ করে 53 ডিগ্রি অ্যাঙ্গেলে সব জলকণাগুলোকে দেখবে তুমি বেগুনি। অর্থাৎ উপরে বেগুনি, নিচে লাল। আর প্রাইমারি ঠিক উল্টোটা। তাহলে এরকম ধরনের দু ধরনেরই তুমি রেনবো তোমার চোখের সামনে ঘটতে পারে। তো এটা রামধনু যেটা তৈরি হলো, প্রাইমারি হোক সেকেন্ডারি হলো, এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা আছে। ধরো এই জলকণা একটা রশ্মি ঢুকলো, তার মানে এখানে প্রতিসরণ হলো। প্রতিসরণ হলো একই সঙ্গে দুভাবে মানে সব রঙে ভেঙে গেল, বিচ্ছুরণ হলো। তারপর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো, তারপর আবার প্রতিসরণ হলো। মানে সব ঘটনাগুলি প্রায় ঘটছে, প্রতিসরণ, বিচ্ছুরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সেকেন্ডারি ক্ষেত্রে দুবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রাইমারি ক্ষেত্রে একবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। যাই হোক, এরকম ঘটনাগুলি, সব ঘটনাগুলি হচ্ছে, শুধু নর্মাল প্রতিফলনটি হলো না। তো এই হলো বিচ্ছুরণের কথা। আর এই প্রসঙ্গে খুব কাছাকাছি একটা জিনিস, সেটা হচ্ছে কি, যে গোধূলি বেলায় আকাশকে আমরা একটা অদ্ভুত কালারের দেখি। এবং শুধু তাই নয়, সূর্যটাকেও দিগন্তে নেমে গেলেও সূর্যটাকে বেশ খানিক্ষণ লাল হয়ে দেখি। এটা অবশ্য তোমরা ছোটো নিচু ক্লাসেও পড়েছো, তুমি একবার বলে নি। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার দিগন্ত রেখা নিশ্চয়ই এটা। দিগন্ত রেখার নিচে যদি সূর্য চলে যায়, এরম জায়গায় সূর্য চলে গেছে, তুমি পরপর 22 স্তরগুলো এঁকে ফেলো, পরপর 22 স্তরগুলো এঁকে ফেলছি। তাহলে সূর্য থেকে যে রশ্মি আসছে, সমস্ত বর্ণ নিয়ে আসছে, নিচে দিগন্ত রেখার নিচে আছে, সেটি হয়তো একটু একটু করে বাঁকতে আরম্ভ করছে, বাঁকতে 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 তোমার চোখে প্রবেশ করলো। এরকম হয় প্রতিটি স্তরে বাঁক বেঁকে বেঁকে, কী জন্যে না প্রতিসরণ হতে হতে বাড়লো। কিন্তু একই সঙ্গে 22 স্তরের মধ্যে ঢুকে যাওয়ার পর তার তো বিচ্ছুরণও হবে, তার বিভিন্ন বর্ণে ভেঙে যাবে, তার অন্য একটা বর্ণ হয়তো এরকম করে ভেঙে গিয়ে এরকম বাঁকতে 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 চলে গেল। মানে তোমার লাল হলুদ জোনটা এখানে পড়ছে, বাকিটা হয়তো গ্রিন জোনটা এখানে পড়ছে, আর ওই বেশি বাঁকবে যেগুলো, বেশি বিচ্ছুরণ হবে, ভায়োলেটগুলো সেগুলো এখানে পড়ে যাবে। তার মানে তোমার কাছে লাল এবং কমলা এগুলি বেশি আসছে, তুমি ওইরকমভাবেই দেখবে। কীভাবে দেখবে? তোমার চোখে এরকম ঢুকছে, তো তুমি এটাকে বর্ধিত করে দাও, তার মানে এই জায়গায় তুমি সূর্যটাকে দেখবে, এই আবার সে আগুন রঙের সূর্যটাকে দেখবে। আর আরেকটা জিনিস কি, যে এখানে এটা তো নিচু আকাশ কথা বলছি, লোয়ার স্কাইতের মধ্যে, লোয়ার অ্যাটমসফিয়ারের মধ্যে ধূলিকণা খুব বেশি থাকে। মানে বায়ুকণা তো আছেই, তার সঙ্গে ধূলিকণা খুব বেশি থাকে, ছাইটায় বেশি থাকে, ধুলো ওড়ে, এসব জায়গায় খুব বেশি থাকে। এবং সেগুলো কিন্তু সাইজ তোমার রেড মানে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়েও অনেক বড়। তার মানে সেগুলো কী হবে, যেহেতু একমাত্র লালচে হলুদ আলোগুলি, লাল কমলা আলোগুলি আসছে, তারাও কিন্তু এখানে স্ক্যাটারিং করে দেবে। অর্থাৎ আকাশটা হয়ে যাবে ওরকম অদ্ভুত একটা কালারের, লালচে হলুদ কালারের, গোধূলি আলো যেটাকে বলি।
আবার ভোরবেলা যখন সূর্য ওঠে দিগন্তর নিচে ওঠেনি এখনো, তাকেও কিন্তু একটু দেখতে পায় আগে থেকে, এবং আকাশটা ওই ধরনের অদ্ভুত রং হয়ে যায়। তো এইভাবে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বিক্ষেপণ আর বিচ্ছুরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, বাই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।